সংকটের জন্য সরকারকে দায়ী করলেন মির্জা ফখরুল। একটি দলের বিরুদ্ধে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে ধোঁয়াশার পাল্টা অভিযোগ জামায়াতের। আগে গণভোট দাবি। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ ভোটের তফসিল ঘোষণা করবে ইসি। এবং 12 কেজির গ্যাস সিলিন্ডার 300 টাকা বেশিতে কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহক। জনবান্ধব নয় জ্বালানি নীতি, বলছে ক্যাব। আমদানি নির্ভরতায় স্থানীয় উৎপাদন ব্যাহতের অভিযোগ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। সংসদ ভোট বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবি নির্বাচনের বিরোধিতা না করে। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মতপার্থক্য ততই বাড়ছে। কখনো পেয়ার, কখনো গণভোট, আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তায় আগামী নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। এই সরকার কোন নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোন সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা অদ্ভুত বিষয়। কমিশন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 420 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা সেখানে তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল। বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রিয়া করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। এদিন বিকেলে রাজধানীর রমনায় গণসংহতি আন্দোলনের 5ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, যে সংকট তৈরি হয়েছে তার সমাধান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, সেই পথে গিয়ে চলুন। অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকেই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপি উল্টে গিয়ে ধোঁয়াশা আমি আসলে এক একদিন এক একটা থিম নিয়ে আসি, মানে আসার চেষ্টা করি বা লুকস নিয়ে। সো আজকে একটু আরাবিয়ান লুকস নিয়ে আসার চেষ্টা করেছি। আজকে আমার শো স্টপার হিসেবে হাঁটার কথা। মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে জামায়াতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই
গণভোট দিতে হবে। কুমিল্লার 14 গ্রামে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এদিন সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে শ্রমিক সমাবেশ করে স্থানীয় জামায়াত। প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অবাস্তব বিষয়। যারা গণতন্ত্র বিরোধী তারাই গণভোট নিয়ে টালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি। গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করবে। আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। একসাথে গণভোট এবং জাতীয় সংসদ হয়, একটা অবাস্তব কথা। সমাবেশে মিরপুর জোনের বিভিন্ন কলকারখানার কয়েক হাজার শ্রমিক সহ দলীয় নেতাকর্মীরা যোগ দেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে 16 কলা পূর্ণ করে তৃতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটের হার বাংলাদেশের 4 বছর পর ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় পেশায় তো আমরা পড়েছি, 3টা গেমে পড়েছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি। ধবল দোলাই হয়ে এবার ক্লান্তির অজুহাত রিপন দাসের, ব্যাটাররা ব্যর্থ হলেও পরিবর্তনে অনীহা অধিনায়কের। চট্টগ্রামে আবারও হেনস্থাকে স্বীকার করে আসম আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে স্মরণ করে স্বীকার করে তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, আগামী 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোর মতো ভিন্নতায় সরকার চিন্তিত নয় বলেও মন্তব্য তার। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয়। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। মতবিরোধ থাকবে, যে কোনো ডিসিশনই হোক না কেন, ক্লান্তির অজুহাত রিপন দাসের, ব্যাটাররা ব্যর্থ হলেও হবে। এটা কোনো শক্তি নাই এই ইলেকশনকে পিছানো। আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয় এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। সময় সংবাদ। বিএনপি জামায়াতের সঙ্গে এনসিপি দূরত্বের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এনসিপির প্রতীক ইস্যুতেও কথা বলেন হাসনাত। জানান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় তার কোনো নীতিমালা নেই। শাপলাকলিকে কোন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটাও স্পষ্ট নয়। বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত। বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে।
এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কিনা তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতেই একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জোটে ভেড়াতে তৎপর দলটি। অন্যদিকে ৩০০ আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান আলীর প্রতিবেদন। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনী টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে ৩০০ আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজো কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা, এই বিষয়গুলো এখনো সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা ইয়া হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে ৭ দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনের সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ নতুন আসনে ফ্যাসিবাদকে অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের সবার সাথে আমরা করেছি, 3টা গেমই করেছি, বাট আমরা ওভারকাম করে আসতে পারি। তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে, তারা অনেক ভালো বল করেছে, তাদের ব্যাটিং ও তারপরে যার সাথে আমার যেখানে অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ ব্যাটিং। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। বেশিরভাগ ব্যাটারের মতে শর্ট খেলা বৈচিত্র্য আনতে শরিক দলগুলো যারা যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলে আমরা দিয়ে দেব। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলন যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো। ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। সময় সংবাদ, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়। জুলাই সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকবে। এর উপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐকমত্য কমিশন। তবে নির্বাচন সংশ্লিষ্টদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং ইসি। কমিশনের সুপারিশগুলোকে সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাইয়ের পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগে 3বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো 48টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই 48টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া, ওটাও করেছেন ফিফা এফসি, এবং জনগণ ওই একটা আরেকটার পরিপূরক
তো জনগণকে হা না হয় যদি না কোনো উত্তর লিগ্যাল দেবে। অ্যাকশন আমরা দিতে হয় বলেছি আমি লিগ্যাল সরকার অ্যাকশন তো সিদ্ধান্ত পার্সু নেবে, করতেছি হয় নির্বাচনের দিনে না হয় ইস্যুটাকে আমি ছাড়ব যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। কোনো রাগ অভিমান নেই। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশন নির্বাচন এবং গণভোটের ভিতর ভারত ম্যাচ সামনে শুধু রেখে ব্যালটের 15 পার্থক্য ফুটবলার থাকে আর সবকিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে, অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ভালো হবে এবং যদি যারা নিউকামার যারা আসে ওদের জন্য এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে। ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালো অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐক্যমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরো সময় সংবাদ ঢাকা সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐক্যমত কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি হা ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। সিলেটে নিজ বাসার ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক। শুক্রবার সকাল 6:30 থেকে 9টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন তিনি। সকাল 9টার দিকে পরিবারের সদস্যরা খুঁজে না পেয়ে ছাদে গেলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ সিঁড়ির পাশে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল ভিজিট করে এসেছি। আমাদের এখানে ডিসি, এডিসি, এসি, তারপর ইন্সপেক্টর, থানার ওসি সবাই গিয়েছে। একই সাথে সিআইডি, পিবিআই তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সুরতাল করেছি, পোস্টমর্টেম করার জন্য লাশ নিয়ে আসা হয়েছে, কার্যক্রম চলমান আছে। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। শেরেবাংলা নগর থানা পুলিশ গ্রেফতার করেছে 18 জন, সিটিটিসি গ্রেফতার করেছে 13 জন, খিলক্ষেত থানা পুলিশ 4 জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ 2 জন, বাড্ডা থানা 3 জন, বনানী থানা 3 জন এবং তেজগাঁ থানা 3 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে গুমের শিকার ব্যক্তিদের পরিবার ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন গুমের শিকার পল্লবী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের পরিবার। শুক্রবার বিকেলে ঢাকা 16 আসনে সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলামের প্রচারণা শেষে এই আশা ব্যক্ত করেন তারা। এ সময় তরিকুলের পরিবার দাবি করে বিগত 16 বছর শুধু বিএনপির রাজনীতি করার কারণে তাদের মিথ্যা মামলা, হামলা, হয়রানি ও গুমের শিকার হতে হয়েছে। গুম হওয়া ছেলের সন্ধানে সরকারের বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলে উল্টো গ্রেফতার, হুমকি, হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আয়নাঘর, র্যাব, ডিবি সহ বিভিন্ন জায়গায় ছেলের সন্ধান করেও খোঁজ না পেয়ে হতাশা প্রকাশ করেন তরিকুলের বাবা নুরুল ইসলাম। আর তরিকুলের স্ত্রী বেবি আক্তার স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে গুমের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 5ই আগস্টের আগে আশায় ছিলাম। 5 আগস্টের পরে আয়নাঘর, বিভিন্ন জায়গায় আমরা দৌড়দৌড়ি করছি, খোঁজাখুঁজি করছি, আগেও করছি, পরে করছি। তারপরে আমরা এখন দেখি যে না, না, এটা এখন আমাদের বিচার। গুমের অনুষ্ঠানে যাওয়ার কারণে আমাদেরকে অনেক ঠেট দিছে। কেন আমার ছেলে গুম হয়েছে, আমি যেতে পারবো না। বিএনপি করা অপরাধ না, বিএনপি সবাই করে, পলিটিক্স করাই
এজন্য যে একটা মানুষকে এভাবে গুম করে দিবে, আমাদের দল ক্ষমতায় না আসে এটা কিছু হবে না, কারণ আমাদের দলের জন্যই তারা গুম হয়েছে। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 19 দিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শনিবার অফিস সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচি ঘোষণা দেবেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দিয়েও একটি বিশেষ মহলের চক্রান্তে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে অনন্ত বিলম্বে আমাদের দাবি দাবা মেনে নিয়ে আমাদেরকে পাঠদানের ক্লাসে আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা না হয় তাহলে স্বতন্ত্র ইফতি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। সরকারি জ্বালানি নীতি জনবান্ধব নয়, যার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিদ্যুৎ গ্যাসের দামে অন্যায্যতা তৈরি করেছে। 12 কেজির গ্যাসের সিলিন্ডার 300 টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বলেন, দেশে জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাট হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে জ্বালানি নীতি প্রকাশ করারও তাগিদ দিয়েছে সংগঠনটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দূর করা ও জ্বালানি প্রাপ্যতা নিশ্চিতে তরুণদের সোচ্চার হতে যুব সংসদ 2025 আয়োজন করেছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সুবিধা দিতে আমদানি নির্ভরতা বাড়িয়ে স্থানীয় উৎপাদনকে নিরুৎসাহিত করেছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন 2010 বর্তমান সরকার উক্ত আইন বাতিল করলেও উক্ত আইনের আওতায়কৃত কার্যক্রম সুরক্ষা দিয়ে জ্বালানি অধিকার সংরক্ষণ ও সুবিচারের পরিপন্থী সকল কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সময় দেশের জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাটের অভিযোগ তুলে ক্যাব সভাপতি বলেন, অন্যায্যতার ভিত্তিতে দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হয়। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে জ্বালানি নীতি প্রকাশেরও তাগিদ দেন ক্যাব সভাপতি। আমার বাসায় গ্যাসের কানেকশন আছে, আমরা গ্যাস পাই না, প্যারালাল আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হয়। 12 কেজি সিলিন্ডার গ্যাস যত দামে বিক্রি করার কথা তার থেকে সমস্ত প্রাইস MRP তার থেকে 300 টাকা বেশি দামে গ্যাস কিনতে হয়। সামনে নির্বাচন আসছে, এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানি পলিসি কি হবে সেটি স্পষ্ট করা দরকার। জ্বালানি সংকটে যখন স্থানীয় ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছেন, তখন বিদেশি বিনিয়োগ আশা করাও উচ্চাবিলাসী বলেও মন্তব্য করেন বক্তারা। এটি যদি বাস্তবায়ন না করে তাহলে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বজ্র, কিন্তু সেই বজ্রকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ বা জৈব সার তৈরির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন কাগজে কলমেই সীমাবদ্ধ। অচল পড়ে আছে কোটি টাকার প্রকল্প। সিটি কর্পোরেশন বলছে অচিরেই বাস্তবায়ন হবে বজ্রকে সম্পদে রূপান্তরের কাজ। বজ্র ব্যবস্থাপনা বিধিমালাকে বাস্তবে রূপ দেয়ায় জোর বিশেষজ্ঞদের। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে।
এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1-এর মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন সিএনজি স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের অলিগলিতে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে ঝুটের গুদাম। আবাসিক এলাকায় এসব গুদাম ও দায়সারা লাইসেন্স প্রক্রিয়ার কারণেই এই শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অথচ প্রত্যাশা ছিল রাজনৈতিক পালাবদলের সঙ্গে হয়তো শেষ হবে দীর্ঘদিনের এই অনিয়ম। এমন বাস্তবতায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। জুনায়েদ রুবেলের তোলা ছবিতে বিস্তারিত মেহেদি হাসানের রিপোর্ট। আগুনে পুড়ছে একের পর এক গুদাম। ঝুটের এই আগুনের সামনে যেন অসহায় দমকল বাহিনীও। লেলিহান শিখায় ঝুটের গুদামের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট আর স্কুল। আগুনের সূত্রপাত কিভাবে কিংবা কেনই বা ভয়াবহ হলো এই আগুন, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সব ক্ষত ভুলে ধ্বংসস্তূপে চলছে আরও বড় আকারের গুদাম তৈরির কাজ। সাধারণত শুকনো মৌসুম অর্থাৎ শীতকালকে বলা হয় আগুনের ঝুঁকির মৌসুম। তবে গাজীপুরের চিত্র ভিন্ন। প্রায় প্রতিদিনই এখানকার কোনো না কোনো ঝুট গুদামে আগুন লেগেই থাকে। নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে ওঠা কারখানা আর ফায়ার সেফটি না মানাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। তার উপর আবাসিক এলাকায় গুদাম নির্মাণ করায় আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েক গুণ। আগুন লাগলে তো মানুষের ব্যাপক এটার কোনো দিক বিদিক কোনো থাকে না। শুধু ঝুট না, সাথে পলিথিন সহ নানা ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্রগুলো গোডাউনের মধ্যে থাকে। ফাঁকা জায়গায় এই গুডাউনগুলো করানো উচিত, নির্দিষ্ট একটা এরিয়া থাকা উচিত। শুধু আবাসিক এলাকায় নয়, ঝুট মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও। দায়সারা লাইসেন্স প্রক্রিয়া আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এমন বাস্তবতায় সব দফতরকে সমন্বয়ের পরামর্শ ফায়ার সার্ভিসের। ঝুট গোডাউনে সাধারণত মালিক যারা আছে তারা লাইসেন্স নিতে চায় না। যারা এই লাইসেন্স নিচ্ছে না বা অগ্নি নিরাপত্তা ফলো করছে না, তার জন্য আমরা পাশাপাশি আইনের প্রয়োগ করছি। রাজনৈতিক পালাবদলের সঙ্গে এই অনিয়মের শেষ হওয়ার প্রত্যাশা ছিল গাজীপুরবাসীর। তবে বাস্তবতা, অবৈধ এসব গুদাম দিন দিন বেড়েই চলছে। ফায়ার ব্রিগেড শর্ত সাপেক্ষে কিছু গোডাউনকে লাইসেন্স দিচ্ছে, কিন্তু সেই শর্তগুলো পূরণ হচ্ছে কিনা সেদিকে নেই তদারকি বা মনিটরিং। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পুরো গাজীপুর জুড়ে ঠিক কতগুলো ঝুটের গুদাম রয়েছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। শিল্পাঞ্চল হওয়ায় এ এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি সেখানকার উচ্ছিষ্ট পণ্যের গুদামও আতঙ্ক বাড়াচ্ছে জনমনে। তাই তো নগরবাসীর প্রশ্ন, কবে শৃঙ্খলা আসবে এই খাতে? মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হয়। শুক্রবার মুখোমুখি বৈঠকে বসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ। বৈঠক শেষে সই হয় দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কাঠামো চুক্তি। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অস্ত্র প্রযুক্তি ভাগাভাগি এবং যৌথ মহড়ার পরিসর আরও বাড়বে বলে জানান তারা। চুক্তির বিষয়ে হেগসেথ বলেন, এটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গভীর সহযোগিতার ভিত্তি স্থাপন করবে। যুক্তরাষ্ট্রে 1 মাস ধরে চলছে শাটডাউন। বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বন্দ্বে থমকে আছে প্রশাসন। বেতন পাচ্ছেন না লাখো সরকারি কর্মী। খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন কোটি মানুষ। এরই মধ্যে সিনেটে 60 ভোটের বদলে 51 ভোটেই বিল পাশের সুযোগ তৈরির দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অক্টোবরের 1 তারিখে শুরু হওয়া শাটডাউন বা সরকার অচলাবস্থা এখন মার্কিন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম। 1 মাস পেরিয়ে গেলেও বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্রেটরা। বাজেট পাশে ব্যর্থ হওয়ার পর থমকে গেছে প্রশাসন। প্রায় 7,30,000 কর্মী বিনা বেতনে কাজ করছেন। ছুটিতে আছেন আরও 6,70,000 কর্মী। ডেমোক্রেটরা আপোষ না করলে ব্যাপক কর্মী ছাঁটাই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বড় আঘাত এসেছে নিম্ন আয়ের জনগোষ্ঠীর উপর। 4,20,00,000 মার্কিন নাগরিক যে খাদ্য সহায়তা পেতেন তা এই সপ্তাহে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে। খাদ্য সহায়তা চালু রাখতে ডেমোক্রেটরা $5 বিলিয়ন জরুরি তহবিল ব্যবহার করার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে আইনগতভাবে ওই তহবিল ব্যবহার করা সম্ভব নয়। স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়ন না হলে প্রিমিয়াম বেড়ে যেতে পারে গড়ে 114%, যা মারাত্মকভাবে প্রভাব ফেলবে 2 কোটিরও বেশি মানুষের জীবনে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ডেমোক্রেটরা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এখন সময় এসেছে ফিলবাস্টার নিয়ম তুলে নিউক্লিয়ার অপশন চালু করার। এতে 60 ভোটের বাধা তুলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 51 ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ডেমোক্রেটদের বাধা এড়িয়ে দ্রুত সরকারি কার্যক্রম চালুর পথ খুলতে চান ট্রাম্প। তবে এ নিয়ে রিপাবলিকানদের মধ্যেই দেখা দিয়েছে মতভেদ। অনেকে ট্রাম্পের এই বক্তব্যের সমর্থন করলেও কেউ কেউ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7,000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। ওমরা ভিসার মেয়াদ কমিয়ে দিয়েছে সৌদি সরকার। এখন থেকে ভিসা ইস্যুর তারিখ থেকে 1 মাস পর্যন্ত কার্যকর থাকবে, যেখানে আগে এই মেয়াদ ছিল 3 মাস। এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে সৌদি আরবে প্রবেশের পর মুসল্লিরা আগের মতোই 3 মাস অবস্থান করতে পারবেন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ওমরা ভিসা ইস্যুর 30 দিনের মধ্যে কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশ না করলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি সরকারের এই সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের তথ্য মতে চলতি বছরের জুন মাসের শুরু থেকে নতুন ওমরা মৌসুমে এখন পর্যন্ত 40 লাখের বেশি বিদেশি মুসল্লিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এটি রেকর্ড সংখ্যক বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরবের ন্যাশনাল ওমরাহ ও ভিজিট কমিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ ওমরা পালনের অংশ হিসেবেই ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের সেবায় আরও শৃঙ্খলা আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
দেশটিতে তীব্র গরমের পর শীতের শুরু থেকেই ওমরা পালনকারী যাত্রীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। হজ পালনে সার্বিক ব্যবস্থাপনার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সামনে আসছে রমজান উপলক্ষে সারা বিশ্বের হাজিদের একটা চাপ নিয়ন্ত্রণে আনতে এই কারণে 3 মাসের মেয়াদ থেকে 1 মাস করা হয়েছে। সাময়িক সময়ের জন্য হয়তো পরে গভর্নমেন্ট এই দেশের সৌদি আরব সরকার আবার আগের নিয়মে নিয়ে আসতে পারে। সৌদি আরবে আগত বিদেশি মুসল্লিদের হজ ও ওমরা পালনে নিরাপত্তা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সরকারের নতুন এই ভিসা নীতির ফলে যাত্রীদের আগমন ও প্রস্থান সুনির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এর ফলে মক্কা ও মদিনায় ভিড় নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। কয়েক মাসের মাথায় পর্তুগালে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারালেন আরও এক প্রবাসী বাংলাদেশি। এতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীর দ্রুত বিচারের দাবি প্রবাসীদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 28 অক্টোবর রাতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শামীম হোসেনের সাইকেলটি নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী। পিছু নিলে এলোপাথারি ছুরিকাঘাত করা হয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম হোসেন। পর্তুগালের লিসবনের অদূরে সমুদ্র তীরের শহর কোস্টা কাপারিকায় 5 বছর ধরে বসবাস শামীমের। কাজ করতেন একটি রেস্টুরেন্টে, পাশাপাশি করতেন ফুড ডেলিভারিও। হত্যাকাণ্ডের পরদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন কোস্টা কাপারিকার বাংলাদেশি ব্যবসায়ীরা। সহানুভূতি জানিয়েছেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তাদের। ওনার হত্যাকাণ্ডের পর যে সরকারের প্রশাসনের যে গাফিলতিটা ছিল আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। 14-15 ঘন্টার লাশটা পড়েছিল। এটা কেন হলো, এটা একটা যে কারণেই হোক, এটার আমরা স্বচ্ছতা চাচ্ছি। 3-4 মাস আগে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আবার সেম ঘটনাই ঘটছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় 30 অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করেন পর্তুগালের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আমরা চাইতেছি আমাদের দূতাবাস পর্তুগালের গভর্নমেন্টের সাথে কথা বলে এটার জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো ভবিষ্যতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। এর আগে জুনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন আরও এক বাংলাদেশি। কোস্টা কাপারিকা এলাকায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন। সুভিনির দোকানের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে অভিবাসীদের টার্গেট করে পুরো পর্তুগালেই নেতিবাচক প্রচার অব্যাহত রেখেছে কট্টর ডানপন্থীরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় পর্তুগালের অভিবাসীরা সবচেয়ে কঠিন সময় পার করছে। বিভিন্ন স্থানে অভিবাসীদের উপর ঘটছে হামলার ঘটনা। এছাড়া ডানপন্থী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের নানা পদক্ষেপেও কোণঠাসা তারা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন পর্তুগিজরা অভিবাসীদের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে তাদেরকে আরও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবারও সাকিবের প্ল্যাকার্ড কাণ্ডে বিতর্ক চট্টগ্রামে। বিসিবি কর্তারা প্রতিশ্রুতি দেওয়ার পরও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নামে কোনো ব্যানার নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হয়নি ভক্তদের। পুলিশ বলছে আগের ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিসিবি সিকিউরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জানান, কুরুচিপূর্ণ শব্দ ছাড়া যে কোনো প্লেয়ারের নামের ব্যানার ফেস্টুন নিয়ে ঢোকার অনুমতি আছে দর্শকদের। চট্টগ্রাম থেকে তামিম হোসেনের রিপোর্ট। পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বিসিবি কর্তাদের এমন মন্তব্যের পরদিনই চট্টগ্রামে ঘটেছে আবারও সেই একই কাণ্ড। সাকিবের নামে প্ল্যাকার্ড দেখিয়ে আটকে দেয়া হয় এক ভক্তকে। শুধু তাই নয়, হেনস্থার শিকারও হতে হয় সেই ভক্তকে। প্ল্যাকার্ডটাও ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন সেই পুলিশ কর্মকর্তা।
সাগরিকা দ্বিতীয় টি-20তেও সাকিবের এই প্ল্যাকার্ড কাণ্ডে হয় হাতাহাতির মতো ঘটনা। 6 জনকে গ্রেফতার করে পুলিশ, যার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান পুলিশ কর্মকর্তা। সামান্য একটা প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, 307-এর মামলা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে বলতেছে, মানুষের জীবন নিয়ে তার জীবনের চাইতে তো বিশেষ সিদ্ধান্ত বড় হইতে পারে না। বিশেষ সিদ্ধান্ত দিয়েছে এই জন্যই ঢুকছে কার্ড নিয়ে, কিন্তু মানুষ তো আটকেছে তাকে। মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষ যখন মারামারি তৈরি হচ্ছে, তাহলে তো আমরা এটা আর চলতে দিতে পারি না। তবে বিসিবির সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে ভিন্ন কথা। শুধুমাত্র কুরুচিপূর্ণ শব্দ লেখা ছাড়া যে কোনো ক্রিকেটারের নামে প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার অনুমতি আছে দর্শকদের। পুলিশকেও দেয়া হয়নি এমন কোনো নির্দেশনা। কেউ যদি আই মিস ইউ সাকিব আল হাসান, আই মিস ইউ তামিম ইকবাল, এইগুলা নিয়ে আমরা কোনো সময় মানা করি না। আমরা অ্যাকচুয়ালি চাই যে এরকম লেখা হলেই আমরা অ্যালাউ করতে পারবো। বাট কাউকে যদি টন করে কোনো কথা বলা হয়, লেট ইট বিসিবি, কোনো প্লেয়ার মানে তাদের কোনো রকম অ্যাট্রিবিউট, অনেক রকম কথা হয়, এই জিনিসগুলো আমরা কোনো মতে প্রমোট করতে চাই না। তো এই একটা জিনিসই মোটামুটি বলা আছে যে আপনারা এরকম জিনিস অ্যালাউ করেন না। প্রিয় খেলোয়াড়ের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকার রীতি আছে প্রায় সব দেশেই। তবে এসব নিয়ে সমস্যা শুধু কেবল বাংলাদেশেই। এদিন শুধু সাকিবই নয়, সাব্বির কিংবা দলে থাকা লিটনের নামের প্ল্যাকার্ড নিয়েও মাঠে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।